ভোট যুদ্ধের সপ্তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের প্রতিনিধি তারক ভদ্র, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি প্রদীপ সিং এবং আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির বিশিষ্ট নেত্রী রুবি দাস মণ্ডল। আমরা আজকের এই আলোচনাতে অবশ্যই আজকের ভোট নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে থাকবে এক্সিট পোল, এবং যে এক্সিট পোলে ইতিমধ্যেই জানানো হয়েছে যে 2024-এ লোকসভার সরকার করছে এনডিএ, এবং যার সঙ্গে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের 42টি আসনের ভূত ভবিষ্যৎ। আমরা সেই বিষয়ে আলোচনায় আসবো, তবে আপাতত আমরা আলোচনা থাকছি আজকের ভোট নিয়ে। আজকের ভোটে 5টা পর্যন্ত যে পার্সেন্টেজ এসছে, অর্থাৎ ভোট প্রদানের পার্সেন্টেজ, তাতে দেখা যাচ্ছে ভোট প্রদানে একটা অনীহা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে। দমদমে 67.63% ভোট পড়েছে, বারাসাতে 79.80, বারাসাতে 76.56, বসিরহাটে 76.56, জয়নগরে 70.40 এবং মথুরাপুরে 74.13, ডায়মন্ড হারবারে 72.87, যাদবপুরে 70.41 এবং কলকাতা সাউথে 60.83 এবং উত্তরে 59 অর্থাৎ 59.29। অর্থাৎ উত্তরের ভোটদাররা যে খানিকটা অনীহা দেখিয়েছেন সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। আমার প্রশ্ন, আজকে প্রথম যে প্রশ্নটি যাচ্ছে, আজকে যে 9টি আসনে ভোট হলো, সেই 9টি আসনের প্রদত্ত ভোটের হার অনুযায়ী যদি দেখা যায় যে ভোট খানিকটা কম পড়েছে। রুবি, প্রথমে আপনি বললেন বিজেপির এতে সুবিধা না অসুবিধা? হ্যাঁ, কি বলছেন? এই যে প্রদত্ত ভোটের ভিত্তিতে বিজেপির সুবিধা না অসুবিধা? দেখুন, বর্তমানে যে ভোটের শতাংশ আমাদের পশ্চিমবঙ্গে অনেক কিন্তু কমে গেছে 2019-এর লোকসভার তুলনায়, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং কেন কমেছে সেটাও আমরা আজকে বর্তমানে দেখতে পাচ্ছি। আজকে 7 দফার নির্বাচন, কলকাতা জোনে বিভিন্ন জায়গায় একটা জায়গা বাকি নেই যেখানে মানুষ আক্রান্ত হয়নি। শুধু বিজেপি কর্মীদের বুথে ঢুকতে দেয়নি এরকম না, সাধারণ মানুষকে অবধি ভোট দিতে দেওয়া হয়নি। এই যে সন্ত্রাসের মাধ্যমে যে তৃণমূল সরকার ভোট করাতে চাইছে, এই জন্যই আজকে এই ভোটের শতাংশ কমেছে। এবং আজকে আমরা যদি দেখতাম যে তৃণমূল সরকার যদি কাজ করত, তারা যদি সাধারণ মানুষের জন্য কাজ করতে, হয়তো সন্ত্রাসের মাধ্যমে ভোটটা করাতে হতো না। তৃণমূল কংগ্রেস কোনো কাজ করেনি, শুধু দুর্নীতি করেছে, লুট করেছে, মানুষের টাকা চুরি করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে মানুষের আবাস, শৌচালয় কিচ্ছু বাকি রাখেনি, সব জায়গায় দুর্নীতি করেছে। এই জন্য তাদের এভাবে আজকে সন্ত্রাসের মাধ্যমে ভোট করাতে হচ্ছে। এবং সব থেকে দুঃখের বিষয়, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বিভিন্ন জার্নালিস্টদেরও আজকে এই জন্য আক্রান্ত হয়েছে। তৃণমূল কংগ্রেসের নামে এক সাংবাদিক, এএনআই সাংবাদিক, তিনি বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের সংঘর্ষের মাঝখানে পড়ে আহত হয়েছেন বলে খবর। প্রদীপ, যে কথা রবি বললেন যে সন্ত্রাসের মাধ্যমে বিষয়ে ভোট করানোর জন্যই মানুষের ভোট সম্পর্কে আগ্রহ কমে গেছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, ভোট সম্পর্কে আগ্রহ বাংলার মানুষের কোনোদিনই কম ছিল না, আজও কম নেই। আপনি বলেছেন 5টা পর্যন্ত এটা পরিসংখ্যান, আমি আপনাকে কথা দিচ্ছি আপনি মিলিয়ে নেবেন। 6টায় যখন ভোট শেষ হবে সেটার পরিসংখ্যান সবসময় সবকটাতে 83-84% ওপরে যাবে। কিন্তু আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি, উত্তর কলকাতায় দক্ষিণ কলকাতায় বরাবরের জন্য যেটা দক্ষিণ কলকাতায় 60% দেখছেন, এটা 67% পর্যন্ত পৌঁছবে। আর যেটা উত্তর কলকাতায় দেখছেন, এটা উত্তর কলকাতাটা তুল্যমূল্য হবে 2-3% প্রায় কম আসছে গতবারের থেকে, 3%-এর মতো কম পোল হবে উত্তর কলকাতায়। আর আপনি যদি ওপরেরটা দেখেন, দমদমটা নিয়ে আমি চিন্তিত। দমদমটায় সম্ভবত আর একটু ভালো পোল হলে ভালো হতো, কিন্তু দমদমে 67, ওটা ধরুন 75-78 পর্যন্ত যাবে, মানে 6টার পর। কলকাতায় আপনাদের সুবিধা না অসুবিধা কোনটা? বেশি ভোট পড়লে সুবিধা না কম ভোট পড়লে সুবিধা? দাদা, আমি আপনাকে দীর্ঘ 28 বছরের রেকর্ড বলতে পারি। কলকাতায় কম ভোট পড়লেও মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছে, বেশি ভোট পড়লেও মমতা বন্দ্যোপাধ্যায় মার্জিন বেড়েছে, জিতেছেন। তা আমাদের যারা প্রার্থী হয়েছেন ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া, তাদেরও যদি পোলিং পার্সেন্টেজ কমেছে তো আমাদের মার্জিন খানিকটা কমেছে, আবার পোলিং পার্সেন্টেজ বেড়েছে তো মার্জিন বেড়ে গেছে।
বাংলার পালস টিভির যে এক্সিট পোল, সেই এক্সিট পোলে বলা হয়েছে যে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বেঞ্চ করবে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস জিতবে। তবে যেটা বাংলার পালস টিভি শুধু নয়, সমস্ত এক্সিট পোলেই বলা হয়েছে যে এনডিএ সরকার করছে এবং এনডিএর মধ্যে বিজেপি 250 থেকে 275টি আসন পাবে, বাকি আসনটি তারা সংগ্রহ করে নেবে এনডিএর বাকি শরিকদের কাছ থেকে। তারক ভদ্র এই বিষয়ে কি বলবেন? প্রথমেই পালস টিভির দর্শকদের আমার অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। তো আপনি যেটা বলছেন জয়ন্তদা, যে এনডিএ আপনাদের সমীক্ষায় বা আর কার সমীক্ষায় আমি জানি না, তো 275 পেয়েছে এনডিএ, 250 থেকে 275 এনডিএ নয়, বিজেপি, শুধুমাত্র বিজেপি, 250 থেকে 75। আমি একটা কথা বলি আপনাকে, নরেন্দ্র মোদী যেতে কিনা আগে দেখুন, বারাণসীতে নরেন্দ্র মোদী জিততে পারে, অজয় রায় হারিয়ে দেবে নরেন্দ্র মোদীকে। নরেন্দ্র মোদী যেতে কিনা দেখুন, কারণ নরেন্দ্র মোদীর বিপক্ষে কে? কারণ নরেন্দ্র মোদীর বিপক্ষে কে? অজয় রায়। অজয় রায় তিনি জিতে যাবেন। বলো তো নরেন্দ্র মোদী যেতে কিনা তার রুবি কারণ কি বলবেন? রুবি আগে বলতে দিন আমাকে সমস্যা, আমার হ্যাঁ, কথা আচ্ছা, শেষ ঠিক করা, আছে, তারপরে বলুন। যান। হ্যাঁ, তো আজকে সারা ভারতবর্ষ যদি আমরা দিকে তাকাই, 10টা বছর নরেন্দ্র মোদী মৎস্যে বসার পরে 10টা বছরে শুধু দাম দাম মানে মূল্যবৃদ্ধি নয়, চাকরি হয়নি, মূল্যবৃদ্ধি, বেকারত্ব আজকের শীর্ষে, মানে এমন বেকারত্ব আজকের একটা কথা মনে পড়ে যায়, একটা ক্লিনিকে 3 দেশের 3 জন গিয়েছিল, জাপানের গেছিল, রাশিয়ার গেছিল আর ইন্ডিয়ার একজন গেছিল, 3 ডাক্তার। তো রাশিয়ার যিনি ডাক্তার তিনি বলছেন যে আমার এক পেশেন্ট, সে ছিল হার্টে প্রবলেম ছিল, সে হার্ট প্রবলেম মিটিয়ে দেওয়ার পর 2 ঘন্টা বাদে এসব গল্প শুনতে আমরা আসি। গল্প আমি 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 বলছি কি না না, এই গল্প, এগুলো তো রকের গল্প, রকের গল্প। না না, রকের গল্প না, বলতে দিন। হ্যাঁ, সেখানে দেখা গেছে যে সে 2 ঘন্টার মধ্যে কাজ করছে, আর যে জাপানে ছিল সে তার একটা কিডনি প্রবলেম এসেছিল, সে ঠিক করার পরে 6 ঘন্টা বাদে কাজ করছে। আপনি আমি একটুখানি মাঝখানে বলবো, আপনি 72 বছরে কংগ্রেস সরকার মানুষের বাড়িতে বাড়িতে গ্যাস পৌঁছে দিতে পেরেছিল, বলতে দিন আমাকে, মানুষের বাড়ি আলো পৌঁছে দিতে পেরেছিল। দাঁড়ান, কি দিয়েছেন দেননি, দাঁড়ান। আপনারা শুধু দিচ্ছি দেব, 72 বছর পার করে ফেলেছেন। যেহেতু ভারতীয় জনতা পার্টি এই কাজগুলো করছে, তাতে আপনাদের হিংসা হচ্ছে, করতে পারেননি বলে লজ্জা হচ্ছে। না না না, লজ্জা আপনাদের হওয়া উচিত। লজ্জা হচ্ছে, আরে আপনারা প্রার্থী দিতে পারেননি আমেঠিতে, প্রার্থী নিয়ে আপনাদের গন্ডগোল 2 কোটি হচ্ছে। চাকরি গেল কোথায়? 2 কোটি চাকরি বছরে গেল 2 কোটির কোথায়? বেশি 20 মানুষ কোটি চাকরি করছে। 20 কোটি চাকরি গেল কোথায়? 20 কোটি চাকরি বলুন কোথায় দিয়েছেন? 1 2 নম্বর, 400 গ্যাস 1200 কেন হলো? দিন ইলেকট্রনিক বন্ডে যে সকালবেলা ছাপা মেরেছে পিডি আপনাদের কথায়, দুপুরে টাকা নিয়েছে, বিকালে ছাড়। এমনকি পাকিস্তানের এক কোম্পানি, সে 250 কোটি টাকা দিয়েছে আপনাদের, 250,000 কোটি টাকা আপনাদের বন্ড কিনেছে। আচ্ছা কেন? আর ডিপ কোম্পানি যে যাকে বলে যেভাবে সারা ভারতবর্ষকে, যে সারা ভারতবর্ষকে ইলেকট্রনিক বন্ডের নামে যে দুর্নীতি, 2 কোটি বেকারের চাকরি করে দেননি। নোটবন্দিতে বিজেপি হাজার কোটি টাকা, হাজার লক্ষ লক্ষ কোটি টাকা মুনাফা। আজকে যে দেশ 55,000 কোটি টাকা ছিল, সেই দেশের এই 8 বছর 10 বছরে কি ঘটলো? 2,05,000 বলুন। বিজেপি যে সরকার করছে এক্সিট পোল, আর কংগ্রেসের দেওয়া জিনিসগুলো একের বড় বেঁধেছেন, তেল বেঁধেছেন, রেল বেঁধেছেন, সত্ত্বেও স্পাইট অফ দ্যাট সবাই জানিয়ে দিচ্ছে, সবকটা এক্সিট পোল, শুধুমাত্র বাংলার পালস টিভির পোল নয়, সমস্ত এক্সিট পোল জানিয়ে দিচ্ছে যে বিজেপি সরকার করছে। আমি আবারও বলছি 200 টপ করে না, এনডিএ 200 টপ করে না। আমি আজকে আবারও বলছি এনডিএ 200 টপ কাবে, 400 400 পার না, না, 200 টপ 400 না, 400 পার, 400 পার মানে 200 টপ কাবে না, 400 পার, 400 পার না, আপনারা ওটা 200 পেট্রোল পার 400 পাবেন, টাকা ঠিক আছে, আপনারা রাখুন, বসলে, রাখুন। পেট্রোল 400 হবে, গ্যাস ওটা 4000 হবে, আপনারা বসলে করে। আচ্ছা, প্রদীপ, একদম আমি পরিষ্কার একটা বলছি, প্রশ্নে আসছি। গ্যাস 200 টপ বাড়িতে হবে না। বাড়িতে আগামীকাল পাইপের 200 টপ মাধ্যমে হবে না। পৌঁছবে, আগামীকাল আপনার অর্থাৎ জানা নেই। রবিবার দিন 200 টপ হবে না। ইন্ডিয়া ব্লক একটি বৈঠক ডেকেছে, সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় হাজির থাকছেন না। বাজারে একটা গুজব রয়েছে যে নরেন্দ্র মোদী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে টোপ দিচ্ছেন ডিফেন্স মিনিস্ট্রি অথবা রেলওয়ে মিনিস্ট্রি অথবা অন্য কোনো মিনিস্ট্রি যদি তিনি সরকারে যোগদান করেন, এম ব্লক তৃণমূল কংগ্রেসকে সঙ্গে নিয়ে। তৃণমূল কংগ্রেস হলে নরেন্দ্র মোদীর আরও বেশি পুষ্ট হবেন। এই সত্যতা আছে এই বিষয়টা?
দেখুন, আপনি যে 2 তারিখের কথা বললেন, আমি জানতাম যে সেই আজকে মিটিংটা আজকে ডাকা হয়েছিল এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 1 তারিখ এই মিটিংটা ডাকা হয়েছে। মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠক করেছেন, 1 তারিখে ডাকা হয়েছিল কিন্তু 2 তারিখ করা হয়েছে সেটা। এবং আজকের মিটিং অলরেডি, জোটের মিটিং অলরেডি হয়ে গেছে। মল্লিকার্জুন খাড়গে একটু আগে প্রেস করেছে, একটু বলেনি, আমাকে জিজ্ঞেস করেছে। বিষয়টা হলো 1 তারিখ মিটিং ডাকা হয়েছিল, যেহেতু 2 তারিখ মিটিংটা ডাকা হতো কিন্তু ডাকা না হওয়ার কারণ 1 তারিখ করা হয়েছে, তার কারণ সুনির্দিষ্ট কারণের জন্য। কারণ অরবিন্দ কেজরিওয়ালকে 2 তারিখ দুপুর 12টার মধ্যে আবার জেলে ফিরে যেতে হবে, সেই জন্য ইন্ডিয়া ব্লকের তরফ থেকে আজকে মিটিংটা কন্ডাক্ট করা হয়েছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ইনভিটেশন দেওয়া হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আমার এখানে ভোট চলবে এবং আমাকে নিজেকে ভোট দিতে হবে। আমি যে মানুষের কাছে ভোট চাইবো, সেটা আমাকে নিজেকেও তো ভোটটা দিতে হবে, দিয়ে তো আমি মানুষকে বলবো। এবং তিনি একটা কথাও বলেছেন, তিনি বলেছেন যে যে ভ্রুকুটিটা রেমালের গেছে, সেই রেমালের ভ্রুকুটির জন্য মানুষের পাশে থাকাটা আমার জরুরি। হ্যাঁ, জরুরি। তা আমি সেটাই বলতে যাচ্ছিলাম। তারপরে তা এই সুনির্দিষ্ট কোনো কারণের জন্য আমরা পৌঁছতে পারিনি কিংবা আমরা অ্যাটেন্ড করিনি। তা আমরা অবশ্যই ইন্ডিয়া পক্ষে আছি। নরেন্দ্র মোদী অমিত শাহকে কখনোই কোনোভাবে সমর্থন নয়। আমরা ইন্ডিয়া ব্লকের পক্ষে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে তিনি ইন্ডিয়া তৈরি করেছেন, ইন্ডিয়ার নাম দিয়েছেন, ইন্ডিয়ার নেতা হিসেবে প্রস্তাবিত মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেছিলেন তৎকালীন। তারপরে পরবর্তীকালে সমস্ত রাজনৈতিক দল মিলে তৎকালীন নেতা হিসাবে কোনো কারোর নাম বাছা হয়নি। তাদের সম্ভাব্য প্রধানমন্ত্রী যদি যেতেন তারা, যদিও সেটা দূর। দেখুন, আমি আপনাকে বলছি, সবাই 4 তারিখ নির্বাচন ফল সম্পূর্ণ ঘোষণার পর তারপরে বসে ঠিক করা যেতে পারে। আগে অভিন্ন যে বিধি তৈরি হবে, যে আমরা কর্মসূচি, অভিন্ন বিধি কর্মসূচি তৈরি হবে, তার ভিত্তিতে সম্ভাবনাই নেই ইন্ডিয়া ব্লকে জেতার কোনো সম্ভাবনাই নেই। আমি আপনার কংগ্রেস, আরে ভাই, সবার প্রশ্নেই তুমি উত্তর দেবে, তাহলে তুমিই থাকো, আমরা চলে যাই। প্রশ্নটা হলো জেতার, আপনি যেটা দেখছেন, আমি আপনাকে আজকে এখানে দায়িত্ব নিয়ে বলছি, 3য় বৃহত্তম রাজনৈতিক দল হবে তৃণমূল কংগ্রেস, 2য় বৃহত্তম রাজনৈতিক দল হবে কংগ্রেস, এবং সমস্ত আমাদের যে ইন্ডিয়া অ্যালায়েন্স আছে তাদের সংগঠিত যে আসন, সেই আসন 290 থেকে 317-র মধ্যে থাকবে। এবং ইন্ডিয়া ব্লক আমরাই দেশ শাসন করতে যাচ্ছি। এবং নরেন্দ্র মোদী এই অত্যাচারী শাসন ব্যবস্থা, যে নন এমার্জেন্সি না ঘোষণা করেও যে এমার্জেন্সির মতো করে দেশকে এই যে একটা মানে জ্বলন্ত কয়লার ভাট্টির মধ্যে ঢুকিয়ে দিয়েছে বেরোজগারি আর আপনার মূল্যবৃদ্ধির নাম করে, সেইটার থেকে বার করতে গেলে ইন্ডিয়া ব্লক তাদের মতো করে সমস্ত রাজনৈতিক দল বসে তাদের নেতা ঠিক করে কথা বলেছেন প্রদীপ সিং, তিনি বলছেন 317, অর্থাৎ 317 তিনি বলছেন। এটা কি খানিকটা অসম্ভব বলে আপনার মনে হচ্ছে না? হ্যাঁ, অসম্ভব, কারণ আমাদের 400-র উপরেই যাবে। এনডিএ জোট নিয়ে আমরা 400-র উপরেই আমরা সংখ্যা পেতে চলেছি। 543-এর মধ্যে 400-র উপরে আপনারা যাবেন? একদম তাই। এনডিএ জোট নিয়ে আমরা পাকিস্তান থেকে আনতে যাবে কেন? আপনি এরকম মানে ফালতু কথাবার্তা। অবশ্য কংগ্রেসের হাত পাকিস্তানের সাথ, সেটা আমরা শুনেছিলাম। এই জন্য কংগ্রেস যখনই কথা বলে পাকিস্তান ছাড়া কথা বলতে চায় না। এবং কংগ্রেস যেখানে যেখানে থাকে সেখানে স্লোগান শোনা যায়, পাকিস্তান জিন্দাবাদ। এখানে থেকে আপনার এই জন্যই আপনাকে এই কথা আমরা বলতে, এখন অব্দি এই লাইভ শোতে, আমি যদি লাইভ শোতেই থাকি, এখন অব্দি আমরা এটা বলিনি, এটা সবাই জানতে পারছে এটা খারাপ। কংগ্রেস আপনি কথা বললেন না। আমি রুবির কাছে যে প্রশ্ন নিয়ে যাব, যে সত্যি মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে গেছে, গ্যাসের অসুবিধা হচ্ছে, পেট্রোল এবং ডিজেলের অসুবিধা হচ্ছে, সবকিছু অসুবিধা মিলেও নরেন্দ্র মোদীকে মানুষ সমর্থন করবে কেন, কিসের জন্য? দেখুন, নরেন্দ্র মোদী যে মানুষের আভ্যন্তরীণ দিক থেকেও যেভাবে ভারতবর্ষকে সুরক্ষিত করেছে এবং বাহ্যিক দিক থেকেও সুরক্ষিত করেছে, মানুষের বাড়ি বাড়ি গ্যাস সুরক্ষিত দিয়েছে, মণিপুর চলছে। আপনি কথা বলবেন? আপনার নাম রবি মণ্ডল দাস? আপনার নাম রবি মণ্ডল দাস? মণিপুর চলছে। আরে আপনার নাম রবি মণ্ডল দাস, বিজেপির প্রতিনিধি হতে চাইছেন? কি চাইছেন? তাহলে বলছেন কেন? আমাকে বলেছেন না, বলতে দিন, তারপর বলবেন। সুরক্ষার কথা বললাম। না, আমি রুবির কাছে যে প্রশ্ন নিয়ে যাব, যে সত্যি মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে গেছে, গ্যাসের অসুবিধা হচ্ছে, পেট্রোল এবং ডিজেলের অসুবিধা হচ্ছে, সবকিছু অসুবিধা মিলেও নরেন্দ্র মোদীকে মানুষ সমর্থন করবে কেন, কিসের জন্য? মণিপুর চলছে।
দেখুন, ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় আজকে যেভাবে মায়েদের জন্য গ্যাসের ফেসিলিটিস থেকে শুরু করে, জল থেকে শুরু করে, এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আবাসের যোজনা থেকে শুরু করে, শৌচালয় থেকে শুরু করে প্রত্যেকটি কাজ নরেন্দ্র মোদীজি করেছে। যে কংগ্রেস সরকারে বলেছিল যে ব্রিটিশের পর আর কোনোদিন এখানে রেলওয়ে পরিকাঠামো গঠন হতে পারবে না, এটা বলা হয়েছিল কংগ্রেস সরকারে, তো সেখানে নরেন্দ্র মোদীজি বুলেট ট্রেন এখানে চালিয়ে এখানে ব্যবস্থা করে দিয়ে ভারতবর্ষকে দেখিয়ে দিয়েছে। সুতরাং ভারতবর্ষকে অনেক এগিয়ে নিয়ে গেছে। জুমলা সরকার ছিল, আপনি বলেই যাচ্ছেন, আজকে যখন বলছেন গ্যাস দিয়েছেন, আমি কিন্তু বলা শুরু করলে আপনি কিন্তু টিকতে পারবেন না। কোন জায়গায় গ্যাস দেয়নি, যেটা দিয়েছিল সেই গ্যাস গঙ্গায় ভাসছে সিলিন্ডার। আচ্ছা, আমরা এই প্রসঙ্গে আসছি। যে কথা বলেছেন, যে কথা বলেছেন প্রদীপ সিং একটু আগে, যে কথা রবি বললেন যে মেয়েদের সুবিধা দিয়েছেন নরেন্দ্র মোদী, সেক্ষেত্রে বলতে হয় যে প্রায় যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার, পশ্চিমবঙ্গে যে লক্ষ্মীদের সৃষ্টি করেছেন তিনি, এবং পশ্চিমবঙ্গে মহিলা ভোটারের সংখ্যা বেশি, এরপর কি মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখ্যান করবে পশ্চিমবঙ্গ? লক্ষ্মীর ভান্ডার দিতে পারেন কিন্তু লক্ষ্মীদের সুরক্ষা দিতে পারেননি। তাই বলবেন কামধনু, সন্দেশখালী সমস্ত কিছুই আমরা দেখেছি। উনি বলছেন লক্ষ্মীদের সুরক্ষা দিতে পারেন না। যে লক্ষ্মীদের সুরক্ষা দিতে পারে না, সে মূল্য নির্ধারণ কিভাবে করতে পারে? এবার বিষয়টা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারে এসেছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে মহিলাদের সুরক্ষার ব্যাপারে কঠিন চ্যালেঞ্জের মুখে ছিল। তখন যদি আপনি প্যারামিটার দেখেন, 2011 সালে নারী অত্যাচারে, মানে মহিলাদের নির্যাতনে ভারতবর্ষের যে প্যারামিটার ছিল, সেখানে 1 নম্বরে অবস্থান করতো বাংলা। হিউম্যান ট্রাফিকিংয়ে ভারতবর্ষের যে প্যারামিটার ছিল, সেই প্যারামিটারে 1 নম্বরে অবস্থান করতো বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপশ্রী, কন্যাশ্রী মাধ্যমে এই নারী পাচার হয়ে যাওয়া বাংলার বাইরে বিভিন্ন দেশে কিংবা বিভিন্ন রাজ্যে, সেটাকে প্রোটেক্ট করার জন্য সেই প্রকল্প এনে আজকের দিনের প্যারামিটারে, ভারতের প্যারামিটারে তাদের বাংলার অবস্থান দেখুন। নারী নির্যাতনে আজকের দিনে অন্যান্য, আমি একটু বলেনি, আপনি নিশ্চয়ই বলবেন। আজকের দিনে সেখানে বিজেপি শাসিত রাজ্যগুলো উপরের দিকে চলে গেছে, বাংলার নিচে। আজকের দিনের রেজাল্ট। তা এই রকম অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে মহিলাদের মধ্যে দিয়ে কাজ করতে হয়েছে। সমস্ত আজকে নরেন্দ্র মোদী যদি আয়ুষ্মান ভারত প্রকল্প দেখেন, আয়ুষ্মান ভারত প্রকল্প কিন্তু জয়ন্ত চক্রবর্তী পাবে না, কিন্তু আমাদের যে স্বাস্থ্যসাথী প্রকল্প দেখেন, সেই প্রকল্পের মধ্যে একটি রিক্সাওয়ালাও যেমন পাবে, তেমন সুপ্রিম কোর্টের জাজ তিনিও পাবেন। আমাদের মধ্যে কোনো ভ্যারিয়েশন হয়নি। আমাদের কাছে 16 বছর, একটুখানি আমাদের কাছে 25 বছর টপকালে 24 টপকে 25 চুলে সেই মহিলা যেমন লক্ষ্মীর ভান্ডার পাবে, তেমন 60 বছরের মহিলাও লক্ষ্মীর ভান্ডার পাবে, তিনি যত ধনী হন না কেন। আমাদের কাছে কোনো ভেদাভেদ নেই, আমাদের কাছে সবাই সমান, সবাইকেই তিনি। কিন্তু মুসলিমদেরকে একটু বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে, দেখান আমায় কোনো বাড়তি সুবিধা নেই। যেমন লক্ষ্মীর ভান্ডার, এখানে ধর্মটা ম্যাটারই করে না। এখানে যিনি, আমি আপনাকে বলতে পারি, এখানে তাহলে কি খ্রিস্টানরা পাচ্ছে না? কোন ধর্মের ব্যাখ্যাই নেই। না, মুসলমানদের 25 বছরের মহিলা, 25 বছরের মহিলার ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার ক্ষেত্রে কি মমতা বন্দ্যোপাধ্যায় বাড়তি কিছু সুবিধা দেন? লক্ষ্মীর ভান্ডার কোনো ধর্মের জন্য আলাদা নয়। 25 বছর বয়স ছুলে যে কোনো নারী বাংলায় তিনি লক্ষ্মীর ভান্ডার পাবেন, কোন ধর্ম বর্ণ নির্বিশেষে। অর্থাৎ সেকুলারিজমে বিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই। কি বলবেন রবি? দেখুন, লক্ষ্মীর ভান্ডার নিয়ে এরা সর্বদাই বলে আসছে, কিন্তু আমার আবারও একটাই কথা, যে লক্ষ্মীরা কি সুরক্ষিত? আপনারা কি বাংলার মায়েদেরকে সুরক্ষিত রাখতে পেরেছেন? 12 বছর ধরে আমরা সন্দেশখালীতে আজকে দেখতে পেয়েছি, 12 বছর ধরে তারা নির্যাতিত হয়েছে, এবং আজকে তারা সবাই মিলে বেরিয়ে পড়েছে। কেন? আর পারছে না এই নির্যাতন সহ্য করতে। তারা দিনের পর দিন নির্যাতিত হয়েছে, রাত নেই দিন নেই। তাদের এই তৃণমূলের ব্লক সভাপতি, তৃণমূলের ওখানে যারা নেতা নেত্রীরা আছে, তারা দিনের পর দিন তাদেরকে দিয়ে নানা রকম, মানে বলতে আমার অশ্লীল কাজবাজ করিয়েছে। রাত্রেবেলা 2টোর সময় পিঠে বানাতে নিয়ে গেছে। এই হচ্ছে তৃণমূলের নারীদের মডেল,
এই লক্ষ্মীর ভান্ডারের মডেল এভাবে তৈরি করেছে, কিন্তু বলেছে, কিন্তু এরকমও আপনারা কথা বলেছে। বিজেপি কি বৃজভূষণের পুত্র করণ সিংকে প্রার্থী করেনি? আমি একটুখানি বলে নিতে চাই। দেখুন, ওনার পুত্রকে প্রার্থী করেছে, ওনাকে কিন্তু দুটো প্রার্থী লাইন করেনি। বলতে দিন, তারপর আপনি ডেফিনেটলি বলুন। আমি বলতে চাই, পিয়ালি দাস বিরোধী দলনেতা, প্রিয়াঙ্কা টেবরিওয়াল এবং তাদের মহিলা কমিশনের দেশের প্রধান, এই চারজনের ষড়যন্ত্রে তাদেরকে কেন অভিযোগকারিনীদের সাদা কাগজে সাইন করাতে হলো, এই ষড়যন্ত্র ধরা পড়ে গেছে বাংলার মানুষের কাছে প্রকট। তাহলে তৃণমূল সরকার কেন কাউকে ওখানে ঢুকতে দেয়নি? সন্দেশখালি নিয়ে আর কোনো কথা নেই। সন্দেশখালি যত বলছেন নারীরা সারা দেশ জুড়ে ভীষণভাবে বিজেপির অত্যাচারিত ভোট হয়েছে, পতন এবং ঘটে যাচ্ছে। আপনাদের এই সন্ত্রাসবাদী এদের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় দাঁড়িয়েও কথা বলতে দেখা গেছে। এই হচ্ছে মমতা ব্যানার্জি। সন্ত্রাসবাদী প্রমাণিত দেখুন, কারণ অবশ্যই এরকম ভাবে যদি সন্ত্রাস করে সে সন্ত্রাসবাদী না। ওখান থেকে যে আর্মস পাওয়া গেছে, এটা মন গড়া, আমরা মনে মনে বলছি। পুরো ভারতবর্ষ দেখেছে, পুরো ভারতবর্ষের কোনায় কোনায় দেখেছে সন্দেশখালীতে কি কি হয়েছে, সন্দেশখালীতে কিভাবে নারীদেরকে অত্যাচার করা হয়েছে, কিভাবে তপশিলি সম্প্রদায়ের মানুষদের কিভাবে আপনারা নোনা জল ঢুকিয়ে দিয়েছেন। বাড়ির পুরুষরা যখন বাধা দিতে গেছে, বাড়ির পুরুষদের আপনার হচ্ছে বৃজভূষণের ছেলে করণকে কেন প্রার্থী করা হলো? নাম্বার 1, যিনি ধর্ষণের মামলায় অভিযুক্ত, যার বিরুদ্ধে খুনের মামলা রয়েছে, সেই বৃজভূষণের ছেলেকে কেন প্রার্থী করা হলো? নাম্বার 2 হচ্ছে বাবা শ্লীলতাহানিতে অভিযুক্ত বলে ছেলে কিছুতে দাঁড়াতে পারবে না, এটা আবার কি কথা? ছেলেও দোষী হয়ে গেল। শ্লীলতাহানি হলো মল্লবীরদের, সেটা প্রমাণিত হোক, সেটা তো কোর্ট দেখবে, কিন্তু ওনার ছেলে কি এরকম কিছু অভিযুক্ত আছে? কোর্ট দেখবে না কেন? না, ওনার ছেলে কি এরকম কিছুতে আছে? সন্দেশখালীর বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে সন্দেশখালীতে একবার ওই নারীদের পাশে যেতে পারেননি, কারণ উনি জানেন উনি ওখানে ঢুকতে পারবেন না, কারণ আজকে নারীরা জাগরিত হয়েছে এবং এই লক্ষ্মীর ভান্ডারকে ছুঁড়ে ফেলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুঁড়ে ফেলতে চাইছে, তৃণমূল কংগ্রেসকে ছুঁড়ে ফেলতে চাইছে, কারণ মানুষ বুঝে গেছে লক্ষ্মীর ভান্ডার মানুষকে হাজার টাকা থাকবো। তবে একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আবার ফিরবো ভোট যুদ্ধের 7ম পর্বে। ভোট যুদ্ধের 7ম পর্বে আমরা ফিরছি বিরতির পর। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের তারক ভদ্র, তৃণমূল কংগ্রেসের পক্ষে শ্রী প্রদীপ সিং নেতা, এবং আমাদের সঙ্গে রয়েছেন রুবি দাস মণ্ডল, বিজেপির বিশিষ্ট নেত্রী। আমরা সরাসরি আলোচনাতে যাব। তার আগে তারক ভদ্রর কাছে আমার প্রশ্ন, এক্সিট পোল সবসময় সঠিক কথা বলেন না, ঠিক কথা, কিন্তু এক্সিট পোলে এবারে কংগ্রেসকে 100-র বেশিও আসন দেওয়া হচ্ছে না। কংগ্রেসকে বলা হচ্ছে 75 থেকে 85টি আসনের মধ্যে তারা সীমাবদ্ধ হবে। কি মনে হচ্ছে আপনার? এক্সিট পোল 4 তারিখ সব ওলটপালট হয়ে যাবে। এবার কোনো এক্সিট পোল মিলবে না। কংগ্রেস 150-র উপরে সিট এককভাবে পাবে, 150-র উপরে। আর যেটা আপনি বলছি আপনাকে, যে ইন্ডিয়ার জোট আপনার 300 পার করেই আসবে। এবং আপনি বলছেন নরেন্দ্র মোদী জয় সম্পর্কে আপনি একদম নরেন্দ্র মোদী নিজেই জিতবে কিনা সন্দেহ আছে। এবার বললাম তো, দেশটাকে যে রসাতলে নিয়ে গেছে, এখন এমন অবস্থা হয়েছে, রাহুল গান্ধী একমাত্র তুলতে পারে ওই পৃথিবীতে, মানে ভারতবর্ষকে আবার তুলে নিয়ে আসতে, এছাড়া কোনো রাস্তা নেই। আমাদের প্রধানমন্ত্রী রাহুল গান্ধী এটাও বলেছে, যে দুর্নীতি হয়েছে একটাও কোনো ক্ষমা পাবে না, কোনো মার্সি করা হবে না, সবকটা কেস রিওপেন হবে। ন্যাশনাল হেলথের দুর্নীতি সমেত। ন্যাশনাল হেলথের দুর্নীতি, ন্যাশনাল তো কংগ্রেসের নিজস্ব পত্রিকা, ওর আবার দুর্নীতি কি? আচ্ছা, কংগ্রেসের নিজস্ব পত্রিকা হতে পারে না, নিজের সম্পত্তি, ওটা নিজের সম্পত্তি হতে পারে না। এটার জন্য আমার বাড়ির সম্পত্তি, আমার বাড়ি কি আমি কি করবো সেটা বাইরে কেউ বলে দেবে, এটা কোনো হতে পারে না, এটা কখনো হতে পারে না। আপনার বাড়ি কেস আমি গিয়ে নাক গলাতে পারি না। এরা কংগ্রেসের মুখপাত্র। যদি কংগ্রেসের ব্যক্তি, কংগ্রেসের এআইসিসির ফান্ডে ওই টাকাটা ঢুকেছে, সেটা কংগ্রেসের যে ফান্ড, সেটা কংগ্রেসের ফান্ডে ঢুকেছে, এআইসিসি ফান্ডে। এটা নিয়ে বাইরে গিয়ে নাক গলাতে তাতে করে আসা যায় না, করা উচিত নয়। আমি আপনার বাড়িতে নাক গলাতে পারি না, ওটার সাথে এবারে লোকসভার কোনো সম্পর্ক নেই। আমি যদি একটা পাবলিক ফান্ড নিয়ে যেটা দুর্নীতি, যে রাফাল প্লেন 520 কোটি টাকা কন্ট্রাক্ট করেছিল, সেটা 1620 কোটি টাকা কি করে হলো? দুর্নীতি।
এবং পুলওয়ামায় যে ঘটনা ঘটেছিল তার আজ অব্দি কোনো রকম কোনো তাদের পরিবার কম্পেনসেশন পায়নি। শুধু তাই নয়, ওখানে সেই ঘটনাকে নিয়ে কোনো তদন্ত আজ অব্দি কোনো রিপোর্ট আজকে দিতে পারেনি এই সরকার। সেটা দুর্নীতি। আজকের এগুলো হচ্ছে দুর্নীতি। এটা আমি বলছি না, একদম ওখানকার রাজ্যপাল তিনি নিজে বলেছেন, তিনি বলেছেন এটা নিয়ে মুভমেন্ট করার জন্য না করে দেওয়া হয়েছে। কে না করেছে আগের দিন আমরা বলেছিলাম, এবং তিনি নিজে বলেছেন। আজকের এইগুলো হচ্ছে দুর্নীতি। নোটবন্দি করে যে দুর্নীতি, কালো টাকা আমি আটকে দেবো, কালো টাকা কোথায় আটকালো আপনি বলুন? দুর্নীতি। যে লোকটা 602 নম্বরে ছিল আদানি, সে কি করে 2 নম্বরে পৌঁছালো এই 10 বছরে? এমন কি ঘটলো এই 24-এর অর্থবর্ষে 55% অর্থ বেড়েছে। কিন্তু এমন কি ঘটলো? আজকে একটা রিপোর্ট আছে যে জিডিপিতে ভারতবর্ষ এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে যেটা বিশ্বের যে কোনো দেশের থেকে বেশি। এই রিপোর্টটা কে দিয়েছে? রিপোর্টটা তৈরি করা কার? এই যে রিপোর্টটা কার? আজকের একটা জায়গায় দেখছিলাম, আজকে একটা মিডিয়াতে দেখছিলাম, গদি মিডিয়াতে আজকে বলছে ইন্ডিয়া জোট 80 টপকাবে না। ইন্ডিয়া জোট, গদি মিডিয়া ব্যাপারটা কি? গদি মিডিয়া হচ্ছে যে মিডিয়া নরেন্দ্র মোদী পদ এলান করে তারা আজকে তাদের প্রপাগান্ডা রটায়, আসল ঘটনা দেখায় না, মিথ্যেকে সত্যি করে বলতে থাকে। আপনি পরশুদিন একটা ঘটনা দেখেছেন, গান্ধীজিকে নাকি তাকে কেউ চিনত না। 1982-তে যখন গান্ধীজি বইটা বেরোলো তখন নাকি সারা পৃথিবীর মানুষ চিনেছে এই কে কোথায় ছিল। মানে ভাবতে পারেন কতটা মানে মাথা নাড়া বলে এই ধরনের কথা বলতে পারে গান্ধীজিকে নিয়ে। আজকে যে গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসে, সে আজকে তাদের কাছে ভগবান, তারা করবে দেশ। আমরা পুরনো দিনের ইতিহাস নিয়ে পড়ে থাকবো না নতুন? নতুন ওই জন্য বলছি আপনাকে, যে প্রপাগান্ডা রটিয়ে গেছে সেই প্রপাগান্ডার উপরে আমি আপনাকে আবারও বলছি যে এবার 200 বেরোবে না। কংগ্রেস সরকার রাহুল গান্ধীকে নাকি প্রধানমন্ত্রী বানাবে, যে আলু দিয়ে সোনা বার যে আলু দিয়ে নাকি সোনা বার করবে। উনি কতটা জানেন আমি জানি না, উনি কোন নিউজ চ্যানেল দেখে জানি না। আমার মনে হয় না উনি ন্যাশনালের সাথে যোগাযোগ রাখে, বা উনি রাজ্যের সাথে উনি মনে হয় আলাদা মঙ্গল গ্রহ থেকে শুনে এসেছেন। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে কাটের করে ওই জায়গাটুকু খালি তুলে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি চালিয়েছে। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি দিয়ে মানুষ আর বোকা বনবে না। ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি দিয়ে কিছু মানুষকে বোকা বানিয়ে ওনার কোথায় হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আছে আমার ঠিক জানা নেই। ওনার ইনলজিক্যাল কথাবার্তার কি আনসার দেবে তাও জানে না। উনি নাকি উনি মনে হয় টপিকটাই জানে না। ওনাকে একবার টপিকটা প্লিজ একবার রিপিট করা হোক। দেশকে উদ্ধার করতে, দেশ আজকে রসাতলে। আজকে 80 কোটি মানুষকে বলছে, আচ্ছা এটা কোনো স্ট্রিট কর্নার নয়। 5 কেজি শস্য, লজ্জা করছে না বলতে। তাত্ত্বিকভাবে আসি, তাহলে ওয়েস্ট এবং নর্দার্ন ইন্ডিয়াতে বিজেপি যে ডেন্ট করবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ রয়েছে? ওয়েস্ট এবং 4 তারিখে দেখে নেবেন, 4 তারিখে কি আর দেখে নেবেন। ঠিক আছে, 4 তারিখের জন্য 4 তারিখে দেখে নেবেন কি হয়। দেখুন আমি আবারও বলছি, পশ্চিমবঙ্গে বিজেপি নাম্বার 1 পজিশনে থাকছে এবং সারা ভারতবর্ষ জুড়ে 400-র উপরে সিট পাচ্ছে। ভারতীয় জনতা পার্টি জয়ী হচ্ছে এনডিএ সরকার নিয়ে। ঠিক আছে, প্রধানমন্ত্রী আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন। শুধু দেখতে থাকুন, 4 তারিখের পর সমস্ত উত্তর পেয়ে যাবেন। এবং কংগ্রেস সরকার অলরেডি 2 কোটি ভোট, অলরেডি 2 কোটি। এবং কংগ্রেস সরকার যেভাবে অলরেডি 2 কোটি ভোট। 1 নম্বর পশ্চিমবঙ্গে, 2 নম্বর তৃণমূল কংগ্রেস, 3য় নম্বরে অন্য দলগুলো। দেখুন, কথা বলতে তো ট্যাক্স লাগে না। এখন দিবা স্বপ্ন যদি কেউ দেখে দেখতেই পারে, আমার তাতে নিয়ে কোনো অসুবিধা নেই, ওনারা দেখুন। তবে আমি আপনাকে এটা বলি, তারকদা হয়তো বলতে পারছেন না যে ফ্যাকশনগুলোর জন্য আজকে প্রশ্নচিহ্ন এসছে নরেন্দ্র মোদীর জেতার ক্ষেত্রে, সেগুলো আমি বলি। এতদিন পর্যন্ত নরেন্দ্র মোদীর যে লোকসভা আসনে দাঁড়াতেন বেনারসে যে জাতিবিন্যাস ছিল, আজকের দিনেও আমি সেই জাতিবিন্যাস বলতে গেলে অনেকটা সময় লাগবে, আমি ছোট করে সাম করে বলছি যে জাতিবিন্যাস ছিল, সেইখানে জাতিবিন্যাসে প্রায় 25 লাখ মতো ভোট আছে। সেই 25 লাখ ভোটের সব থেকে বেশি ভোটিং পার্সেন্টেজ হলো যাদবদের, সেটা প্রায় 5 লাখ। তারপরে হলো মুসলিমদের 3,70,000। এবার এরকম করে বিভিন্ন জাতিবিন্যাস আছে। সেই জাতিবিন্যাসগুলোর সঙ্গে এই বেনারসে যে কাজগুলো হয় সেটা হলো বেনারসে সরাসরি আমাদের মহাদেব থাকায়
মানে এক জ্যোতির্লিঙ্গ থাকার জন্য সেখানে ধার্মিক যোগাযোগটা অনেক বেশি সারা দেশের থেকে। সেই জন্য সেইখানে চার শঙ্করাচার্যের প্রভাব প্রচণ্ড বেশি। এবং চার শঙ্করাচার্য রাম মন্দিরের বিপক্ষে এবং আমি আপনাকে বলি, শুধু চার শঙ্করাচার্য নয়, ওখানে ধার্মিক যে কোনো অর্গানাইজেশন ভারতবর্ষের কোনো প্রান্তে যদি তৈরি হয় তাকে গিয়ে ওইখানে যেতেই হয়, কাশিতে, যে কোনো কারণেই হোক। এবার নরেন্দ্র মোদী যেটা করেছেন যে তিনি শিব মন্দিরকে বাড়াতে গিয়ে তিনি অন্তত 200 থেকে 250, 2000, 3000, 5000 বছর আগেকার মন্দির গুঁড়িয়ে দিয়েছেন, পাথর গুঁড়িয়ে দিয়েছেন। আর সেই শিবের যে প্রতিমাগুলো, মানে সেই মন্দিরে যে প্রতিমাগুলো ছিল, কোথাও দুর্গা রূপী, কোথাও কালী রূপী, কোথাও শিব রূপী, কোথাও নারায়ণ রূপী, যে প্রতিমাগুলো ছিল সেই প্রতিমাগুলো শুদ্ধ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেই চার শঙ্করাচার্য চেয়েছিল যে সেই প্রতিমাগুলো অন্তত দিয়ে দেওয়া হোক। এই নিয়ে অসন্তোষ এবং অখিল ভারতীয় বিশ্ব হিন্দু মহাসভা বলে একটি সংগঠন আছে, সেই সংগঠনের প্রধান সেক্রেটারি এবং তার প্রধান অধ্যক্ষ মানে প্রেসিডেন্ট আছেন, তারা সবাই মিলে এখন দেখাতে পারবেন এই বিষয়ে, আপনি কিছু দেখাতে পারবেন? আপনি যে কথাটা বলছেন, আমি কি দেখাতে পারবো না পারবো সেটা আপনি চ্যালেঞ্জ করুন, আমি পারি কিনা দেখুন। আমি আপনাকেও বলে দিলাম এবার প্রশ্ন হলো, আমাকে বলতে দিন, আপনি ডেফিনেটলি বলবেন, আপনি বলবেন ঠিক আছে আপনাদের। এবার প্রশ্ন হলো এই সমস্ত, এবং ক্ষত্রিয়রা, ওইখানে একটা ক্ষত্রিয় সমাজ আছে, সেই ক্ষত্রিয় সমাজ প্রতিজ্ঞা করেছে যে তারা বিজেপিকে জিততে দেবে না। এইরকম বিভিন্ন ফ্র্যাকশনের উপর দাঁড়িয়ে আমরা বলছি যে ওখানে নরেন্দ্র মোদীর যেটা কঠিন হবে। কিন্তু আমি কোথাও একবারও বলছি না যে নরেন্দ্র মোদী জিততে পারে। নরেন্দ্র মোদী যে উন্নয়নের কাজগুলো করেছেন, আমরা জানি বেনারস সম্পূর্ণ বদলে গেছে। একদম ঠিক। হ্যাঁ। উন্নয়ন কি চেয়েছিল বেনারস? উন্নয়ন চেয়েছিল 3000 বছরের মন্দির গুঁড়িয়ে দাও না, যে কাজ কোনো মুসলিম, ইসলাম ধর্ম, আপনার খ্রিস্ট ধর্মের ইংরেজরা এসে যে কাজ ছুঁতে পারেনি তৎকালীন যেসব মন্দিরকে, সেখানে ধর্মটাকে সামনে রেখে তারা তিনি বানিয়ে দিলেন। যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান করে না, সেই তৃণমূল কংগ্রেস নাকি আমাদের হিন্দু ধর্ম নিয়ে কথা বলছে। আমি খুব অবাক হচ্ছি, বিশ্বাস করুন। যাই হোক, আজকে এটাও সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীজির জন্য যে আপনাদেরকে হিন্দুদের দেবদেবী নিয়ে কথা বলতে বাধ্য করছে। হিন্দুত্বের মধ্যে সংঘর্ষ বাধায় তাদের আমরা চরম বিরোধী, এবং 4 তারিখের পরে তারা জেলে বাস করতে হবে, তার জন্য প্রস্তুত থাকুন। যখন আমাদের হিন্দু এভাবে যে রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে ভারত সেবা, তারা যদি ধর্মের উপর দাঁড়িয়ে থেকে দাঙ্গা বাঁধায়, তারা দাঙ্গা বাঁধায়, তথ্যের উপর দাঁড়িয়ে বলছি দাঙ্গা বাঁধায়, তাহলে তাদেরকে জেলে যেতে হবে। এবং দীপক মহারাজ না কি মহারাজ, কার্তিক মহারাজ, তাকে জেলে যেতে হবে, একদম তথ্য সহকারে রাখা আছে। 4 তারিখের পর তাকে জেলে যেতে হবে। হিন্দু বলে কার্তিক, তিনি মহারাজ বলে, তিনি হিন্দু দায়িত্ব নিয়ে এটাই আমি বলতে চাই। দেখুন, ধর্মের ভিত্তিতে তারা রাজনীতি করে, যেখানে ভারতীয় জনতা পার্টি সবকা বিকাশের মাধ্যমে কাজ করে, সেখানে এরা ধর্ম নিয়ে কথা বলে। এবং এদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরা মঞ্চে হিন্দুদেরকে বারবার আক্রমণ করতে দেখা গেছে, বারবার, কাউকে ছাড় দেয়নি। তাদের মধ্যে আমরা, আপনার ধর্মের নাম কি? আমরা সনাতনী, হিন্দুদের আক্রমণ করা হয়, সনাতনীদের আক্রমণ করা হয়, সমস্ত সনাতনী থেকে কে নিয়েছে? আপনার অমিত শাহ জৈন ধর্মের লোক, সনাতনী থেকে কি নিয়েছে? সনাতনীদের অপমান করেছে। আপনারা কি ভালো ভালো মেধা বেরিয়ে আসে, সেই সংস্থাকে আপনারা অপমান করেছেন, ভারত সেবা আশ্রমকে আপনারা অপমান করেছেন। আপনারা কথা বলছেন সনাতনী ধর্ম নিয়ে, লজ্জা করা উচিত। যে জয়ন্তদা, যখন মোগলরা আমাদের রাজ্যে দেশে যখন রাজত্ব করতে এলো, সেই সময় আপনার ছিল আপনার হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, তার যেটা এটা ছিল সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতাকে তখন যখন আমরা জানতাম সিন্ধু সভ্যতা,
এবং সেই সময় এই যে হিন্দু যে কথাটা আমরা বলি না যে আজকে ওনারা বলেন হিন্দু না, হিন্দু, এটা তো ব্যাপারটা ইতিহাস, হ্যাঁ। না বলছি ইতিহাস না বলি। এবার সেইখানে দাঁড়িয়ে যে ও আপনার উর্দু ভাষায় সিন্ধুকে ওর ফরাসি ট্রান্সলেশনে বলা হচ্ছে হিন্দু। ওখানে আমি বলি গীতা, উপনিষদ, রামায়ণ, মহাভারত, 4 বেদ, কোনো জায়গায় হিন্দু এই শব্দটা আপনি দেখাতে পারবেন না। কোনো জায়গায় হিন্দু কথাটা লেখা নেই। যদি লেখা কেউ দেখাতে পারে হিন্দু লেখা আছে কোনো গ্রন্থতে, আমাদের সনাতনী ধর্মের কোনো গ্রন্থতে হিন্দু কথাটা লেখা আছে। আমি রাজনীতি করা ছেড়ে দেবো, আমি ধর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়বো। 1 2 নম্বর হলো, এবার যেটা বলছিলাম সেটা হলো এই আজকের যে ধর্মের ভিত্তিতে রাজনীতিটা কারা শুরু করলো, ধর্মের ভিত্তিতে সারা ভারতবর্ষ জুড়ে কারা শুরু করলো? ঘুষপেটিয়া, লুঙ্গি পরা। এই কদিন আগেও নরেন্দ্র মোদী বলেছেন, কদিন আগেও, যে তোমাদের যাদের বাচ্চা বেশি আছে, যাদের গাদা গাদা বাচ্চা হয়, তাদেরকে সব সম্পত্তি তোমাদের থেকে কেড়ে নিয়ে দিয়ে দেবে। কদিন আগেও বলেছেন, কদিন আগেও বলা হয়েছে। আজকের এই হিন্দু না, মুসলিম তাহলে তো ইউনিফর্ম সিভিল কোডের কথা আসে। ইউনিফর্ম সিভিল কোড পালন করার জন্য নরেন্দ্র মোদী সব থেকে বেশি উদ্যোগী হয়েছেন। তাহলে আপনি যেটা বলছেন ইউনিফর্ম সিভিল কোড তিনি উদ্যোগী হয়েছেন সব থেকে তাহলে বেশি। সেটা উদ্যোগ, উনি ধর্ম নিয়ে রাজনীতিটা করেছেন বেশি। উনি তো হিন্দু মুসলিম, কিছু কথা হলে হিন্দুস্তান পাকিস্তান এই নিয়ে রাজনীতিটা বেশি করেছে সারা ভারতবর্ষ। অর্থাৎ আপনার বক্তব্য যে যে বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি একদম করছে। সাম্প্রদায়িক রাজনীতি করে। কারণ আপনি দেখবেন রুবির কেন সাম্প্রদায়িক রাজনীতির কথা বলতে দিই, বলছে, কেন হ্যাঁ। আপনার দেখবেন এই যে স্কুলের প্রশাসন গুলো যেগুলো বেরোয় না, হ্যাঁ। এই রামনবমীতে যারা বের করে, রামনবমীতে ভারতীয় জনতা প্রশাসন, পার্টি 1 মিনিটে বলতে দিন বলছে আমার, না, আপনি আপনি উত্তর বলেছেন দিন, অনেকক্ষণ। আপনি উত্তর আপনি দিন। বলেছেন, আমাকে বলতে বলা হয়েছে, তাই আমি বলছি। আপনি বলেন, হ্যাঁ, আপনি উত্তর দিন, তাড়াতাড়ি। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে স্কুল ফুলে যেসব দেখবেন রামনবমীতে যে প্রশাসন বেরোয়, সেই প্রশাসন বেরোনো কিন্তু কোনো ক্ষতিকারক নয়, কোনো বিপজ্জনক নয়, কোনো বাধাদায়কও নয়। কিন্তু এই রামনবমীকে লক্ষ্য রেখে সামনে ওই ছোট ছোট বাচ্চাদের হাতে তরোয়াল, ত্রিশূল, বিভিন্ন রকম অস্ত্র না, দিয়ে দেওয়া হয়। এই অস্ত্রগুলো দিচ্ছে তাহলে এই অস্ত্রগুলো হাতে দিয়ে দেওয়া হয় হিসেবে, কোন দেশের কোন আইনে? আপনি একটা এইটুকু টাইপের 1 ফুটে 12 ইঞ্চি বিদেশি আচ্ছা, বেরোন তো। আমি কিছু একটা 12 সেকেন্ড- ইঞ্চি ছুরি নিয়ে কিছু বেরোন। সেকেন্ড আপনি একটা সরে যাবেন কিনা? একটু- তাহলে আজকের এই যে অস্ত্র নিয়ে যে মিছিল, এই ধরনের কি একটা সংবিধানে বলতে দেয়? দিন, দেখুন, এটা ভারতীয় আমাদের জনতা বলুন। পার্টি, আমি আবারও বলছি, সবকা সাথ সবকা বিকাশের মাধ্যমেই কাজ বিশাল করছে। বিকাশ করেছে। এবং আরে কংগ্রেসের মুখ থেকে শুনবো 72 বছরে 3 তালাক যারা বন্ধ করতে পারেনি, এত মুসলিম দরদি হয়ে আপনারা কি করতে পেরেছেন? 3 তালাক বন্ধ করতে পেরেছেন মহিলাদের জন্য, মুসলিম মহিলাদের জন্য করতে পারেননি। সুতরাং আপনাদের থেকে শুনবো না, আপনাদের থেকে শুনতে হবে। সেটা যদি কেউ করে থাকে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদীজি, প্রধানমন্ত্রী মুসলিমদের জন্য 3 তালাক কথা কিন্তু বন্ধ করেছে। এই 3 তালাক মুসলিম মহিলাদেরকে সেই জায়গায় কিন্তু দিয়েছে। এবং নরেন্দ্র মোদীজির যা যা প্রকল্প আছে, সমস্ত প্রকল্প কোন সাম্প্রদায়িক ভিত্তিতে, আপনি এত অসভ্যতামি করলে কি করে মানুষের কথা বলবে? সবটা পুরো সোটা আপনি কথা বলে যাচ্ছেন, কথাই বলতে দিচ্ছেন না। ভারতবর্ষের যে নিরিখে আজকে এক্সিট পোল, যে এক্সিট পোলে বলা হয়েছে যে একটুখানি হ্যাঁ, বলুন, শেষ বলুন। করে নি। দেখুন, নরেন্দ্র মোদীজি সবকা সাথ সবকা বিকাশের মাধ্যমেই কাজ করছে। এবং আজকে কি বলছেন বলুন। না, আপনি বলুন, আমি উত্তর হ্যাঁ, দেবো। তো 72 বছরে কংগ্রেস সরকার কিন্তু এই 3 তালাক কিন্তু বন্ধ করতে পারেনি, সেটাও কিন্তু নরেন্দ্র মোদীজি করেছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং নরেন্দ্র মোদীজির যা যা প্রকল্প আছে, সেটা শুধুমাত্র যে সনাতনীরা পাচ্ছে বা পার্টিকুলারলি কোনো একটা পার্টিকুলারলি কোনো সম্প্রদায় পাচ্ছে, এরকম কোনো ব্যাপার নেই। সমস্ত সম্প্রদায় পাচ্ছে। রেশন থেকে শুরু করে, আবাস যোজনা থেকে শুরু করে, শৌচালয় থেকে শুরু করে, উজ্জ্বলা যোজনা গ্যাস থেকে শুরু করে, বাড়ি বাড়ি জল থেকে শুরু করে, সমস্ত কিছু কিন্তু সমস্ত সম্প্রদায়ের মানুষদেরকে এটা দেওয়া হয়েছে। এটা কিন্তু কোনো পার্টিকুলারলি কোনো সম্প্রদায়ের জন্য কিন্তু নরেন্দ্র মোদীজি দেয়নি। এই কথাগুলো ওনারা ভুল রটাচ্ছে। কংগ্রেস সরকার কিন্তু 72 বছরেও কিন্তু এই মুসলিম বলে চেঁচাতে পারে, কিন্তু নরেন্দ্র মোদীর মুসলিমদের জন্য বিকাশ কোনোদিন শুনুন, এবারে কিছু উত্তরটা করেনি। দিচ্ছি। নরেন্দ্র মোদীর বিকাশ শুনুন। আপনারা অনেকে জানেন এই কদিন আগে নরেন্দ্র মোদীজির বিকাশ বলে কিছু আমার নেই। বলতে দিন। আপনার একটা ভোটে আমাদের ট্যাক্সের বলতে দিন আমাকে। টাকা দিয়েই নরেন্দ্র বলতে মোদীজি দিন, করেছে। দাঁড়ান, বলতে দিন। আপনাদের মতো লুট এবার করে এবার বেড়ায়নি, চুপ করুন। চুরি করে বেড়ায়নি। এবার চুপ করুন। কারা চুরি আবার বলে দিচ্ছি, চুপ করুন না। এই যে কদিন আগে আপনারা শুনেছেন কাশ্মীর আজাদ করে দেওয়া হয়েছে। কাশ্মীর আজাদ হয়ে গেছে, কাশ্মীরে কোনো প্রবলেম নেই। এবার কাশ্মীর জ্বলছে। কাশ্মীরে কি করেছে? 370 কাশ্মীর জ্বলছে, রাহুল গান্ধী ওখানে বরফ দিয়ে ফেলে ছবি তুলছে। কাশ্মীর জ্বলছে, কথাবার্তা শুনুন কংগ্রেসের, কথাবার্তা শুনুন কংগ্রেসের। আপনার নেতা রাহুল গান্ধী ওখানে বরফ দিয়ে ফেলে ছবি তুলছে।
দিন, টুইটারটা উত্তরিত খুলুন, দিন, টুইটারটা খুলুন উত্তরিত দিন। দেখুন হ্যাঁ, আপনি। বলতে দিন। আপনার জানাই নেই। এবারে কাশ্মীরে, আপনাদের কাশ্মীরে কিছু জানাই নেই এনার। 370 বি দুখানে একটা আছে, ওনারা তুললেন কোনটা? 370 বি তুললেন, কারণ আপনি খুশি হননি 370 দাঁড়ান, হয়েছে? বলতে দিন, আমার উত্তর আপনি দিন। খুশি আমার হননি? উত্তর দিন, দাঁড়া, উত্তর এই দিন। জন্যই বলা হয়, উত্তরটা দিতে দিন। কংগ্রেসের সাথ, উত্তর দিতে দিন। কংগ্রেসের আরে সাথে খুশি কেন? পাকিস্তানের সাথ। আরে উত্তর এমনি দিচ্ছে বলা না। হয় না, দেখুন উত্তরটা খুশি দিতে হয়নি দেন তো। কংগ্রেস। আরে উত্তর দিন। 370 বিতে জেনে রাখুন, 370 বিতে কি লেখা আছে? সমতল ভূমির কোনো মানুষ হিলে জমি কিনতে পারবে না। তার জন্য 370 বি তোলা হলো, কারণ ওখানে লিথিয়াম পাওয়া গেছে। লিথিয়াম যেটা দিয়ে ব্যাটারি তৈরি হয়, লিথিয়ামের ওখানে খনি পাওয়া গেছে। সেটা পেলো কে? ওইটা তোলার পরে জমিটা কিনলো আদানি। লিথিয়াম তোলা হচ্ছে, নরেন্দ্র মোদী বলল পলিউশনের জন্য ব্যাটারি গাড়ি চালু করতে হবে, পেট্রোলধারী গাড়ি বন্ধ করে দিতে হবে, পলিউশন বেশি হচ্ছে। তার মানে আদানিকে মুনাফা দেওয়ার জন্য 370 বি তুলে ওই লিথিয়ামের যে খনি সেটা আদানিকে বিক্রি করা হলো। উদ্দেশ্য আদানিকে, 370 একদম ওটা উত্তরটা ওটা হলো আচ্ছা। আদানির জন্য, কোনো বিকাশের জন্য নয়। আমার এই- ইলেকট্রিক ভেহিকেল হলে কি আগে আমাদের বলুন। উপকার হয় না? দূষণ মুক্ত আগে বলুন ব্যাটারিটা কেন? কাশ্মীরে ব্যাটারি গাড়ি ভারতের কেন? পতাকা ব্যাটারি গাড়ি উঠছে, কেন? সেটা কংগ্রেসের 370 পছন্দ এ হচ্ছে তুললো না কেন? সেটা কংগ্রেসের 370 পছন্দ আচ্ছা, হচ্ছে না। আমরা শুধু এবার- কংগ্রেসের প্রতিনিধি দেখুন কিভাবে ভারত 370 বিরোধী আমরা- কথা বলে। তুললো না কেন? একজন প্রতিনিধি ওই এসছে, WhatsApp- সেও ভারত বিরোধী কথাবার্তা বলছে। WhatsApp ইউনিভার্সিটি আজকে ভালো, শ্রীনগরে- WhatsApp শ্রীনগরে ইউনিভার্সিটি ভালো, ভারতের পতাকা আমরা বললাম উঠতে তো, দেখছি। WhatsApp সেটাতেও ইউনিভার্সিটি এরকম ভালো। কথা। এই কংগ্রেস আর সরকারকে ভারতবর্ষের সাধারণ মানুষ, যদি একটা ভারতবর্ষের ভোট মানুষ দিয়ে জানে, থাকে, ভুল করেছে। জানে 10 বছরে কি হয়েছে। ভারতবর্ষের মানুষ এই 10 বছরে কোথায় গেছে? 140 টাকা ডাল, তেল 200 টাকা, পেট্রোল 100 টাকার উপরে, আজকে গ্যাস 1100 টাকা। আজকে ভাবুন অর্থনীতি কোথায় নিয়ে গেছে। আজকে রোজগার নেই। আজকে যেখানে 40 কোটি ছিল, আজকে 40 কোটি ছিল যেখানে দারিদ্র সীমার নিচে, আজকে 80 কোটি দারিদ্র সীমার নিচে। তাই আজকে 40 কোটি বাড়িয়ে দিচ্ছে আমরা দারিদ্র প্রিয় কেন সীমার নেব? নিচে। আজকে আপনি বলছেন পাক অধিকৃত কাশ্মীরকে উনি ডিফেন্ড করবেন। এই নরেন্দ্র মোদীর সরকার আর থাকছে না। 4 তারিখে দেখবেন তো এই বলছে না, আরে क्या है मैं फकीरू তোলা লেগে চল পারেঙ্গে উনি চলেই যাবেন, দেখে নিন। আমরা আলোচনায় আসছি, কিন্তু আলোচনায় আমাদের আজকে যে 9টি কেন্দ্রে ভোট হলো সেই আলোচনাটা সবার আগে করে নেওয়া দরকার অতি দ্রুতভাবে। সেটি হচ্ছে আজকে দমদমে ভোট হচ্ছে, দমদমে ভোটের ফলাফল কি হতে পারে বলে আপনাদের মনে হচ্ছে? তিনজনই বলবেন দ্রুত। দমদম, দমদমটা ওখানে লড়াইটা হতে পারে দমদমে, আপনার। হ্যাঁ বলবেন। সৌগত রায় আর সুজন চক্রবর্তী। সৌগত রায় না সুজন চক্রবর্তী? সৌগত রায়, সুজন চক্রবর্তীর লড়াই। এবং যদি জেতেও যদি না অ্যাকচুয়ালি জিতবে আমাদের পুরো বিশ্বাস আছে, কারণ সৌগত রায়কে তৃণমূলেরই প্রচুর লোক পছন্দ করছে না, সাধারণ মানুষও সেভাবে পছন্দ করছে না। প্রদীপ সিং, তো সুতরাং সৌগতবাবু, তার কারণটা কি? কারণ তিনি এমপি, তিনি যেভাবে কাজ লড়াইটি কি করেছেন। সুজন চক্রবর্তী বনাম সৌগত রায়? সৌগত রায় আর সুজন চক্রবর্তীর লড়াই হচ্ছে ওখানে। সেকেন্ড পজিশন নিয়ে আমি না বলাটাই ভালো। সেকেন্ড পজিশন কে থাকবে সেটা তারা ঠিক করুক। বারাসাতে কাকলি ঘোষ দস্তিদার অবশ্যই। কি বলবেন আপনি? দেখা যাক 4 তারিখে কি ফলাফল হয়। আমরা বসিরহাট, আশ্বাস রাখছি। সন্দেশখালী যার একটা অন্যতম বিধানসভা কেন্দ্র, তৃণমূল বসিরহাট- বলুন। বসিরহাটে কে আসবেন? বসিরহাট বলুন আমি বলে নিচ্ছি। বসিরহাটে আমি এমন কথা বলে যাচ্ছি, পারলে লিখে রাখুন। হাজী নজরুল ইসলাম। অবশ্যই বসিরহাট যে বিধানসভা কেন্দ্র, সেখানে তৃণমূল কংগ্রেস 40,000 ভোটে লিড, 40,000 বেশি ভোটে লিড। এবং রেখাপাত্র যে বুথে থাকেন সেই বুথে অন্তত 200-র উপরে লিড পাচ্ছে তৃণমূল কংগ্রেস। আমি লিখে দিয়ে যাচ্ছি, ওখান থেকে রেখাপাত্র জয় হচ্ছে। আচ্ছা, একজন বলেছেন রেখা পাত্র, অন্যজন বলেছেন হাজী নজরুল ইসলাম। আমাদের কাছে যে রিপোর্ট রয়েছে, আমাদের রিপোর্ট অনুযায়ী হাজী নজরুল ইসলাম সেখানে সামান্য ভোটে এগিয়ে রয়েছে, যদিও মার্জিন অত্যন্ত কমছে, এই কথা বলা হয়েছে। আমরা আসছি এবার জয়নগর এবং মথুরাপুর সম্পর্কে। দুটিতেই তৃণমূল কংগ্রেসের জয় সম্পর্কে নিশ্চিত বলা হচ্ছে, কোনো চিন্তা নেই। জয়নগর দেখুন, মথুরাপুর। জয়নগরে যেভাবে সন্ত্রাস করা হয়েছে আমরা পঞ্চায়েত ইলেকশনেও দেখেছি। মানে ভোট নমিনেশন কেউ দিতে জমা কুলতলিতে আজকে সংঘর্ষ, কুলতলিতে আজকে সন্ত্রাস করা হয়েছে এবং কুলতলিতে সমস্ত কিছু যেভাবে অ্যাটাক করা হয়েছে, আমি জানি না জয়নগরে কতটা ভোট পড়েছে। যদি সাধারণ মানুষ ভোট যদি দিতে পারে তাহলে জয়নগরে ভারতীয় জনতা পার্টির আশা আছে। কিন্তু আমার খুব ডাউট আছে, যেভাবে সন্ত্রাসটা দেখলাম সারাদিন ধরে, যেভাবে সন্ত্রাস চলেছে, কতটা ভোট দিতে পেরেছে সেটা নিয়ে আমরা একটু চিন্তিত আছি।
অর্থাৎ জয়নগরে সন্ত্রাস চলেছে, আমরা জানি যে কুলতলিতে বিভৎস আজকে সন্ত্রাস চলেছে, সংঘর্ষ বিভৎস। হয়েছে এবং বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ, Ballot অবধি ফেলে এবং দেওয়া সেখানে বিজেপি অভিযোগ করেছে যে তাদের 5 জন মানুষকে গুরুতর আহত অবস্থায় একটা জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এবং ইভিএম মেশিন জলে ভেসে গেছে। কি বলবেন? তো জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। মানে বিজেপি ভাসিয়ে দিয়েছে, তৃণমূল সরকার করেছে, স্বীকার করলো। ধন্যবাদ। তৃণমূল সরকার করেছে মানে পুলিশ করেছে, এদের গুন্ডা এটা বাহিনী ফেলেছেন করেছে। কে? ওটা ফেলেছেন একজন গ্রামের মহিলা, আর তৃণমূল তিনি supporter। এটাও আপনি খবরটা শুনেছেন কিন্তু খবরটা প্রপারলি শোনেননি, পারলে গিয়ে বাড়িতে আরেকবার শুনে নেবেন। হ্যাঁ বলছি তো, সেখানে বক্তব্য করতে দিচ্ছেন না। বাম মনোনীত একজন বাম সমর্থক একজন মহিলা, তিনি গিয়ে কোথাও মনে করেছেন সেটা তুলে নিয়ে গিয়ে পুকুরে ফেলেছেন, তার জন্য যা শাস্তি পাওয়ার তিনি পাবেন, নির্বাচন কমিশন সেটা দেবেন। নির্বাচন কমিশন অর্থাৎ এর মধ্যে তৃণমূলের কোনো যোগাযোগ নেই। ওখানে বামের যে- যা বাম, এখানে তাই তৃণমূল। যোগাযোগ রাখার ব্যাপারটা আইনের কোথায়? repeat আর repeat। বিষয়টা হলো একজন মনে করেছেন, এরাই তো তিনি ইঙ্গিত। নিয়ে গিয়ে ফেলেছেন, সেটা নির্বাচন কমিশনের প্রোটেক্ট করা উচিত। ওনাদের কথা অনুযায়ী বিরোধী দলনেতা কিংবা ওনার স্বরাষ্ট্রমন্ত্রী এসে এখানে বলে গেছে কেমন ভোট হবে এবার দেখুন। এখন নির্বাচন কমিশন কেমন ভোট আর সিকিউরিটি তারা সমস্ত বান্টি মুখার্জি বলে যে সাংবাদিকটি আহত হলেন, এবং সেক্ষেত্রে সে আহত হওয়ার কি আপনার কৈফিয়ত কি? আমার হ্যাঁ আপনাকে জিজ্ঞেস করছি। কোনো কৈফিয়ত নেই। ওখানে গন্ডগোলের দুজন গন্ডগোলের মাঝখানে তিনি ক্যামেরা নিয়ে গেছিলেন, তা গন্ডগোলের সময় কে কাকে মারছে এটা বোঝা যায় না, তাতে উনি চোট খেয়েছেন, কিছু করার অর্থাৎ নেই। এখানে তৃণমূল কংগ্রেসের কোনো স্বীকার দোষ? করছেন যে সন্ত্রাস হয়েছে এবং সন্ত্রাস এটা সন্ত্রাস নয়, দুই পক্ষের মারামারির মধ্যে আবার সন্ত্রাস কিসের? সন্ত্রাস না, ওটা আপনারা দেখেন সন্ত্রাস, এটা সন্ত্রাস না। এটা সন্ত্রাস নয়। ও এটা সন্ত্রাস আরে না। পিকনিক মাথা ফেটে যাচ্ছে, পিকনিক মানুষ করতে গেলে একটু লোকে নাচ গান করবে না? মানে আপনারা বলছেন যে এভাবেই আপনারা গণতন্ত্রের পিকনিক উৎসব করতে পালন গেলে করেন, একটু নাচ গান কারোর করবেন। মাথা পাটিয়ে, কারোর হাত কেটে, কারোর পা ভেঙে আপনারা তাহলে ঘরে বসে থাকুন। তাহলে ঘরে বসে থাকুন। মানে তৃণমূল সরকার যতদিন এখানে থাকবে ততদিন এভাবেই তাহলে ঘরে বসে প্রক্রিয়া থাকুন, চালাবে। ভোট করতে মানে হবে না। ওনারা- আচ্ছা, আমরা ওনারা এবার সরকার- আসি তারক ভদ্রের কাছে। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় সম্পর্কে কোনো সম্ভব নয়। প্রশ্ন আছে? দেখুন, ডায়মন্ড হারবার নিয়ে আমি কিছু বলতে চাইছি না। আমি যেটা বলতে আপনাকে আগের দিনও বলেছিলাম, আমি যে 4টে আসনের কথা বলেছিলাম, সেটা হলো দক্ষিণ কলকাতা নেক টু নেক ফাইট যেটা হচ্ছে আপনার দক্ষিণ কলকাতা কার সঙ্গে ফাইট? সায়রা সাহ হালিমের সাথে আপনার মালা রায়ের যে ফাইটটা হচ্ছে, এখানে বিজেপিতে পিকচারে নেই, ফাইটটা হবে দুজনের। তবে যেই জিতুক, তো আমি একদম যে মালা রায় জিতবে, দেবশ্রী চৌধুরীকে আপনি রাইট অফ করে দিচ্ছেন? না না, চান্সই নেই, চান্সই নেই দক্ষিণ কলকাতায় বিজেপির, চান্সই নেই। এখানে যে ফাইটটা হবে একদম সায়রা শাহ আলিম এবং মালা রায়, এবং এই ফাইটে সায়রা শাহ আলিম জিতেও যেতে পারেন, কেন নেক টু নেক ফাইট হবে। 1 2 নম্বর যেটা উত্তর কলকাতায় আমাদের প্রদীপ ভট্টাচার্য, আমি আপনাকে বলেছি ওই সিটটা আমরা জিতছি, প্রদীপ ভট্টাচার্য প্রদীপ ভট্টাচার্য জিতছে ওই সিটটা আমরা বলেছি আপনাকে। এবং যাদবপুরেও তাপস রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় নাগালে হ্যাঁ, প্রদীপ ভট্টাচার্য না না একদম তাদের থেকে অনেক বড় লিডার প্রদীপ ভট্টাচার্য এবং তাপস রায় সবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তাপস রায় সবে, এবং এটার বড় এফেক্ট আছে, সবে তৃণমূল থেকে যোগ দিয়েছে বিজেপি। তোদা তারকদার কথা শুনে আমার জল খেতে হলো। ওফ, এই স্বপ্ন না যারা প্রার্থী না তারাও দেখেন না, তা উনি দেখে বসে আছেন। এখন কি করব, কি বলবো আমি, এটার উত্তর কি দিলে সঠিকভাবে এটার উত্তর দেওয়া যায় সেই শিক্ষা আমার নেই, আমি সেই জন্য বিরত রইলাম। রুবি কি বলবেন? দেখুন উনি যা বলছে কংগ্রেস, আমি জানি না কোথা থেকে উনি কি বলছে, কলকাতা উত্তর উনি কলকাতা বলছেন যে থেকে, সুদীপ উত্তর বন্দ্যোপাধ্যায় কলকাতা তাপস- থেকে তাপসদাই জিতছে একদম। তাপস রায় সবে একটা দল থেকে ছেড়ে বেরিয়ে আরেক দলে ঝাঁপ দিল, এই মানে এই তৃণমূল, এই বিজেপি, এই বিজেপি, এই তৃণমূল, যারা এইগুলো করছে। আরে পাবলিক তো দেখে যে তাপস রায় যদি তৃণমূলের হয়ে দাঁড়াতো, তাহলে বলা যেত যে উনি তৃণমূলটা করেন, তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন। আমি exit উনি তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে উনি দাঁড়াবেন বিজেপি। যে সুদীপ বন্দ্যোপাধ্যায় অল্প মার্জিনে এই আসনটি রক্ষা করবেন, অর্থাৎ এই আসনটি তিনি জিতবেন। তিনি 15 বছরের সাংসদ, আরো 5 বছর তিনি সংসদে যাবেন, এ কথা বলা হচ্ছে এক্সিট পোলের হিসেবে অনুযায়ী। এক্সিট পোল সবসময় যে সঠিক হয় সে কথা বলছি না, কিন্তু এক্সিট পোলের হিসেবে বলা হচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন। যাদবপুরে কি হতে চলেছে? যাদবপুরে সায়নী ঘোষ, অনির্বাণ গাঙ্গুলি এবং সৃজন ভট্টাচার্য রয়েছেন। রুবি বলবেন। যাদবপুরে আমার চোখে এখনো অবধি অনির্বাণদার মতো ভালো একজন সুসভ্য এবং সুশিক্ষিত
মানে যদি পায়, আমাদের যদি এমপি যদি এরকম একজন পায়, যাদবপুরের জন্য ভাগ্য ভালো হবে সত্যি কথা বলতে। কারণ বাকি যারা আছে দেখুন সেলিব্রিটি, আপনি 5 বছর এদের পাবেন না। আগেও মিমি চক্রবর্তীকে মানুষ 5 বছর ভোট দিয়েছে, মানুষ যখন ভোটটা দিয়েছে তখন সেই সমস্ত কিছু চিন্তা ভাবনা করেই দিয়েছে। মিমি চক্রবর্তীকে 5 বছর রেখেছিল, বিশ্বাস করুন যাদবপুরের মানুষ ওদের পায়নি, খুঁজে পাওয়া যায় না এইসব সেলিব্রিটিদের। সুতরাং সমস্ত কিছু মাথায় রেখেই নিশ্চয়ই মানুষ ভোটটা দিয়েছে এবং যাদবপুরে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি জয়ী হচ্ছে, এটাই আমরা আশা রাখতে পারি এবং এটাই আমরা চাইছিও যাতে আসুক। কি বলবেন প্রদীপ? সিপিএম এর ঘর ওটা, ওখানে আপনার যাদবপুরে বিজেপি কোথা থেকে একটু কোথা থেকে বল। পাবে? আর ভাই জিজ্ঞেস করলো তো আমার হ্যাঁ, বলো। বিষয়টা হলো যে সায়নী ঘোষ আমাদের প্রার্থী, তিনি 3.5 লাখের বেশি ভোটে জিতবেন। এবার আর বিরোধী প্রার্থীদের সম্পর্কে না বলাটাই ভালো, তার কারণ অনির্বাণ গাঙ্গুলির কথা অনেক বললেন উনি। অনির্বাণ গাঙ্গুলির সারা লোকসভাটা যদি আপনি বর্ডার দিয়ে ঘোরেন না, যদি 100টা পোস্টার আপনি ছবি তুলে আনতে পারেন, 100টা হোর্ডিংয়ের ছবি তুলে আমাকে দেখাতে পারেন, তাহলে আমি আপনাকে প্রাইজ দিতে পারি। সৃজন ভট্টাচার্য সম্পর্কে তারক কি বলবেন? সৃজন ভট্টাচার্য মারাত্মকভাবে লোয়ার, প্রথমে যাদবপুর ইউনিভার্সিটির ভারতীয় জনতা পার্টি ফালতু খরচা করে না। এবং ও যা দৌড়াচ্ছে, ও সারা মানে লোকসভাটা চষে বেরিয়েছে, সারা লোকসভাটা কেটেছে, মারাত্মকভাবে কেটেছে এবং মানুষের সারাও পেয়েছে। এবার ভোট বাক্সের ফলটা 4 তারিখে দেখে নেবেন কি হতে পারে। অর্থাৎ সায়নী বনাম সৃজন আপনি বলছেন? একদমই তাই, এখানে বিজেপি কোনো পিকচারই নেই। আর বরাবরই হতে সায়নী বনাম সাজিদ সৃজন। দেখুন, আমি আবার বললাম যে তারকদা যা কথা বলছে, ওনার উত্তর দেওয়ার শিক্ষা দীক্ষা কিংবা ক্ষমতা আমার কোনোটাই নেই। আমি হার স্বীকার করে নিলাম। ক্ল্যান্ডেস্টাইন হিসেবে ধরছি, এক্সিট পোলে বলা হচ্ছে সায়নী ঘোষ যাদবপুরে জিতবেন, কিন্তু তিনি কম মার্জিনে জিতবেন, অর্থাৎ সৃজন ভট্টাচার্যের সঙ্গে তার টক্কর হবে। অনির্বাণ গাঙ্গুলি 3য় স্থানে থাকবেন, এটা বলছে এক্সিট পোল। আমরা জানি না সত্যি কি হবে না হবে, আমরা লক্ষ্য রাখবো 4 তারিখের দিকে। তবে ধন্যবাদ আপনাদের 3জনকেই আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আজকের এই ভোট যুদ্ধের 7ম পর্বে। ধন্যবাদ, নমস্কার।